কোনো এলিগেশন ছাড়া জাস্ট গ্রেফতার করে নিয়ে গেছে, এটা আমরা কিভাবে মেনে নিব বলেন? আমাদের মোবাইল ফোন চেক করা হয়, ঘর থেকে বের হলে গ্রেফতারের হুমকি দেওয়া হয়। পুলিশ কেন আমাদের উপর হামলা করলো? আমরা তো সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। এই কারফিউ শিথিলকালীন সময়েও কিন্তু কেউ মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে পারবে না। বিচারপতি অসুস্থ হওয়ায় ঝুলে গেল আন্দোলনে সরাসরি গুলি বন্ধে রিটের আদেশ। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। স্থাপনা মেরামত করে চালু করা গেলেও এত প্রাণ তো আর ফেরানো যাবে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর। বললেন আন্দোলনের সুযোগে ধ্বংসযজ্ঞে জড়িতরা ছাড় পাবে না। ভণ্ডুল ওবায়দুল কাদেরের মতবিনিময় সভা, সাবেক ছাত্রনেতাদের ক্ষোভের মুখে বৈঠক না করে ছাড়েন সভাস্থল। কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে অকথ্য ভাষা সাবেকদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে চড়াও পুলিশ। রাজপথ থেকে আন্দোলনকারীদের হটানোর চেষ্টা করলে দেশের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কোথাও কোথাও লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, আটক করা হয়েছে অন্তত 50 জনকে। শিথিলকালীন সময়েও কিন্তু কেউ মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে পারবে না। তো এই ক্ষেত্রে তারা এই আদেশ অমান্য করে একটা মিছিল সহকারে বেরোনোর চেষ্টা করে, তখন আমরা বাধা দিই। আদালত চত্বরে অবস্থান নেয়, সেখানে ব্যারিকেড দিয়ে পুলিশ বাধা দিলে তা ভেঙে ফেলা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় কয়েকজন আহত হয়। পরে আদালত চত্বরের সামনেই সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। যশোরের 9 দফা দাবি নিয়ে আন্দোলনে নামে। এ সময় মিছিলের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরবর্তীতে আন্দোলনকারীরা আবারও জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচারের পাশাপাশি এবং ছাত্র সমাজের 9 দফা দাবিও তোলে সিলেটের আন্দোলনকারীরা। তাদের আটকাতে পুলিশ ব্যারিকেড দিলেও তা ভেঙে বিক্ষোভ নিয়ে এগিয়ে যান। এ সময় পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়। চট্টগ্রামে আদালত চত্বরে জমায়েত হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করে। পরে আইনজীবীরা আসলে তারা সরে গিয়ে রাস্তায় অবস্থান নেয়। এ সময় পুলিশকে বেশ কয়েকজন ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করতে দেখা যায়। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে মিছিল সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষকদের একাংশ। দাবির সমর্থনে ঢাকা জজ কোর্ট ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনেও মিছিল করেছেন শিক্ষক ও আইনজীবীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহত, গণগ্রেফতারের প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকায় আসতে থাকেন শিক্ষার্থীরা। চলে স্লোগানও। তবে পথেই বাধে বিপত্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে হাইকোর্ট, পলাশী সহ বিভিন্ন এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। হয় বাকবিতণ্ডাও, কয়েকজনকে আটক করতেও দেখা যায়। এ সময় শিক্ষক ও আইনজীবীদের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। কোন স্টুডেন্টদেরকে অন্যায়ভাবে এভাবে গ্রেফতার করার আইন কি বাংলাদেশের কোনো আইনে আছে কিনা আমার জানা নেই। গ্রেফতারের হুমকি দেওয়া হয়, আমরা এসব পরোয়া করি না। কোনো ধরনের কোনো এলিগেশন ছাড়া জাস্ট গ্রেফতার করে নিয়ে গেছে, এটা আমরা কিভাবে মেনে নিব বলেন? আমরা জাস্টিস চাচ্ছি, রাষ্ট্রের কাছে, আদালতের কাছে। সব বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা পৌঁছান দোয়েল চত্বরে। এ সময় তাদের সঙ্গে কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। যেহেতু ন্যায়ের পথে, যদি মারা যায় রাস্তার মধ্যেই মারা যাব। এরপর শিক্ষার্থীদের একাংশ চলে যায় হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে আগে থেকে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন তারা। আগামী শুক্রবার দিন আমরা গিয়ে প্রেস ক্লাবে বিকেল 3টে একটা প্রোগ্রাম করছি। একই দাবিতে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলনের সঙ্গে একত্রতা জানান শিক্ষকরাও।
এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। বেলা 1:30টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতের প্রাঙ্গণে মিছিল করেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ঝুলে গেল আন্দোলনের সময় সরাসরি গুলি না করা রিটের শুনানি ও আদেশ। হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় হয়নি শুনানি। রিটকারী আইনজীবী বলছেন সংশয়ে থেকে গেল ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক। বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হয়, তিনি আসছেন না। পরিষ্কার প্রশ্ন যে আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। যারা মৃত্যুবরণ করছে, গুলিতে মৃত্যুবরণ করছে, তাদেরকে পিতামাতাকে প্রত্যেককে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই রিট করছি। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী জানান তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই সন্ত্রাস দমন আইনের আওতায় দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি মামলার রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করেছে আইন মন্ত্রণালয়। জামায়াত শিবিরকে নিষিদ্ধের দাবি বিভিন্ন মহলের ছিল দীর্ঘদিন ধরেই। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেওয়া হয় সরকার। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। 18 অনুচ্ছেদের বোধহয় এইরকম একটা সুযোগ রয়েছে, এটা প্রক্রিয়া দিন। আমরা এই যে কোনো সময় কোন আইন কোন কিছুতে এগুলি সবগুলি নিয়ে কাজ চলছে, যে কোনো সময় হয়তো সিদ্ধান্ত আসলেই আমরা ঘোষণা দিব। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ গবেষকরা তাগিদ দিচ্ছেন নিষিদ্ধের পর নতুন নামে কিংবা পরিচয় গোপন করে জামায়াত শিবিরের কেউ যেন ফের রাজনীতিতে আসতে না পারে সে ব্যাপারে কড়া নজরদারি রাখার। স্বাধীনতার 53 বছর পার হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা লাখো শহীদের কিছুটা আত্মার শান্তি হতে পারে বলে মনে করেন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মত করা গেলেও এত প্রাণ আর ফেরানো যাবে না, এমন আক্ষেপ করে প্রধানমন্ত্রীর প্রশ্ন, ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে কি অর্জন হলো? হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেছেন, আন্দোলনের সুযোগে সহিংসতায় জড়িতরা ছাড় পাবে না। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন জজ সাহেব দিয়ে আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি এবং সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান তিনি। ভারতের হাইকমিশনারকে প্রধানমন্ত্রী বলেন, এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না, এক পর্যায়ে এই আন্দোলন সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায়। বিশৃঙ্খলাকারীরা শ্রীলঙ্কার মতো নৈরাজ্য করে সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল। হট্টগোল আর বাকবিতণ্ডার মধ্য দিয়ে ভণ্ডুল হলো ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত মতবিনিময় সভা শুরুর আগেই ব্রিফিং করেন সাধারণ সম্পাদক। এক পর্যায়ে ক্ষুব্ধ ছাত্রনেতারা সামনে থেকে সাংবাদিকদের সরে যেতে বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের মাঝামাঝি এসে এই হট্টগোল। এক পর্যায়ে বক্তব্য থামিয়ে কিংকর্ত বিমূঢ় হয়ে পড়েন ওবায়দুল কাদের। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারা। বুধবার বেলা 11টায় সাবেক ছাত্রলীগ নেতার সঙ্গে বৈঠকের কথা ছিল সাধারণ সম্পাদকের, কিন্তু বৈঠক না করেই 11:15টায় ব্রিফিং শুরু করেন ওবায়দুল কাদের। পরে বৈঠক হবে কিনা সেটিও বলেননি তিনি। সে সময় পেছনের সারিতে বসা সাবেক নেতারা সাংবাদিকদের সরে যেতে বলেন। ক্যামেরায় ফুটেজ ধারণে সমস্যা হবে একথা বললে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন অনেক নেতা। এক পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করেও গালিগালাজ করেন তারা। পরে সাংবাদিকরা তাৎক্ষণিক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সে সময় ওবায়দুল কাদের সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন, কিন্তু কেউই তার কথা কানে না তোলায় মতবিনিময় সভা না করেই চলে যান সাধারণ সম্পাদক। এর আগে তিনি বলেন, 75-এর ঘাতকদের উত্তরসূরিরা বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদের সূচনা করে। আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতির প্রবর্তন করেছিল, তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। এই অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমাদের প্রতিরোধ করতে হবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলবে 4 আগস্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বুধবার দুপুরে তথ্য জানানো হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়। এছাড়াও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে। এই ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সবাই।